প্রদর্শক ইসমানী মির্জা বৈশ্যবরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলবো বাজেট নিয়ে এবং আমরা শিরোনাম করেছি সংকটকালের বাজেট। এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি রয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে জানিয়েছি যে আমরা সংকটকালের বাজেট নিয়ে কথা বলবো, তবে প্রতিবারের মতো আবারও একটু মনে করিয়ে দিতে চাই, আমার এই অনুষ্ঠানে যখনই ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার আসেন তখন একটু জানিয়ে রাখতে চাই যে আমি স্যারের সরাসরি ছাত্র এবং স্যার আমার সরাসরি শিক্ষক। আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই স্যার আপনাকে, আপনি আবারও আমাদের এই বাজেট সংক্রান্ত আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ কিরণ। একটা বিষয়, সেটি তো আসলে এই বাজেটটা এমন একটা সময় হচ্ছে, আপনারা পর্যবেক্ষণ করছেন, দেখছেন, কথা বলছেন এবং বিশেষ করে সিপিডিতে সবসময় এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে, যে যখন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব হস্তান্তর করে নতুন সরকারকে দায়িত্ব দিল এবং সেই নির্বাচনের পর নির্বাচিত সরকার ক্ষমতা আসলো, একদিকে আওয়ামী লীগের ফেলে যাওয়া অর্থনীতি যে ধ্বংসস্তূপ, সেদিকে আর্থিক খাতের যে ক্ষত, সেই ক্ষতগুলো বহুমাত্রিক ক্ষত। কিন্তু এর পরপরই 10 দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যে সংঘাত যুদ্ধ শুরু হয়ে গেল, এই দুটি বিষয় মিলে কিন্তু অর্থনীতির একটা দারুণ প্রেশারে রয়েছে। সে অবস্থায় আমরা জুনে 12ই জুন বোধহয় খুব সম্ভব বাজেট ঘোষিত হতে যাচ্ছে। সেই বাজেটের আগেই আমরা বাংলাদেশের যে অর্থনীতির যে অবস্থা, আমাদের জ্বালানি তেলের সংকট, আমদানি বাণিজ্যের আমদানি নির্ভরতা যেটা বেড়ে যাওয়ার কথা এবং দ্রব্যমূল্য দাম বেড়ে যাচ্ছে, রপ্তানির জায়গাও ব্যাহত হচ্ছে, সব মিলিয়ে অর্থনীতি কিন্তু খুব ভালো অবস্থায় নেই। সে অবস্থায় যে আসন্ন যে বাজেটটি, নতুন সরকারের বাজেটটি, যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে, সেই বাজেটের পূর্ববর্তী অবস্থায় আপনি সেই বাজেটকে কীভাবে দেখতে চান? ধন্যবাদ। যে দুটি উপাদানের কথা আপনি বললেন, যে একটা হলো যে পুঞ্জীভূত অনেক সমস্যা, এটাকে মোকাবেলা করতে হবে এবং বাজেট অন্যতম অস্ত্র এই সমস্যাগুলিকে মোকাবেলা করার। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে নতুন চ্যালেঞ্জ যেগুলো আসছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে, আমাদের জ্বালানি মূল্য বৃদ্ধি এবং সরকার একটা চাপের মধ্যে আছে, সেটা আছে। আমি মনে করি যে এই সরকারের যে এলডিসি উত্তরণের যে চ্যালেঞ্জগুলো, সেটাও এই বাজেটে কিছুটা তাদেরকে অ্যাড্রেস করার শুরু করতে হবে। একই সাথে আইএমএফের বেশ কিছু শর্তাবলী আছে, সেটারও বাজেটে তাদেরকে প্রতিফলন কিছুটা রাখতে হবে। আর তৃতীয় আরেকটা যেটা, সেটা হলো যে তারা কিন্তু একটা ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে জনগণের রায় পেয়েছেন। সেই ম্যানিফেস্টোর আলোকে বিভিন্ন বিষয়গুলিকে বাস্তবায়ন করা, সেই চাপটাও এই বাজেটে থাকবে। সো আমি দেখি ত্রিমুখী একটা চাপের মধ্যে এই বাজেটটা তাদের প্রণয়ন করতে হবে, 26-27 সালের যে বাজেট। তো সেখানে আমরা যদি বাজেটের এলিমেন্টসগুলো দেখেন, একটা তো হলো আমার রাজস্ব বাজেট, আর একটা হলো উন্নয়ন বাজেট। রাজস্ব বাজেটের যে আয় এবং ব্যয়, তো আমরা দেখছি যে ব্যয়ের দিকটার খাতা কিন্তু অনেক লম্বা হচ্ছে এবং এটা জ্বালানির যে মূল্য বৃদ্ধি, সেটা সেখানে যোগ হবে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে যেসব প্লেজগুলো তারা দিয়েছেন, কমিটমেন্ট করেছেন, সেগুলো সেই মিড ডে মিল থেকে শুরু করে কৃষক কার্ড থেকে শুরু করে সবই তো ব্যয়ের দিকটা। আর এই সাইডে আছে হলো আয়ের দিকটা। সো আমি একটা বড় চ্যালেঞ্জ যেটা দেখি এই বাজেটের, সেটা হলো যে কিভাবে ব্যয়টাকে সাশ্রয়ীভাবে ব্যয় করা যাবে, সেটা রাজস্ব ব্যয় হোক আর উন্নয়ন বাজেটের ব্যয় হোক, আর আয়ের দিকটা কিভাবে বাড়ানো যাবে। আয়ের দিকটা বাড়ানো ছাড়া আর কোনো কিন্তু তাদের গত্যন্তর নাই। এই দিকটাতে বিশেষভাবে নজর দিতে হবে, তার কারণ অলরেডি আমাদের ঋণের যেভাবে আমাদের বোঝাটা বাড়ছে এবং এই রাজস্ব খাতে তো কোনো উদ্বৃত্ত আমাদের সাধারণত থাকে না। আমাদের উন্নয়ন বাজেটের পুরোটাই হয় অভ্যন্তরীণ, নয় বৈদেশিক ঋণে আমাদের করতে হয়। সুতরাং সেদিক থেকে মাথায় রেখে আমার মনে হয় যে সবচেয়ে বেশি জোর দিতে হবে কিভাবে আমরা আমাদের রাজস্ব আয় বাড়াতে পারি। এইখানে আইএমএফেরও একটা এখানে ছিল যে 0.5% জিডিপি সমপরিমাণ প্রতি বছর বাড়াতে হবে, সেটা আমরা করতে পারিনি। এবং এই যে আমরা ষষ্ঠ সপ্তম কিস্তি যে না পাচ্ছি, সেটার পেছনে এইসব শর্ত পূরণ না করো। কিন্তু এটা আইএমএফের শর্তের কারণে আমার করতে হবে তা না, আমার নিজস্ব অর্থনীতির তাগিদেই এটা আমার করতে হবে। এটা ছাড়া এখন আর কোনো গত্যন্তর নাই। আমরা কিন্তু না হয় একটা ঋণ ফাঁদের ঝুঁকিতে পড়ে যাব। এবং অনেক দেশ আছে, দেখা যায় যে একটা মধ্যম আয়ের ফাঁদের মধ্যে পড়ে যায়। তারা ওই নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের উন্নীত হয়, তারপরে আর ওখান থেকে আর উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে পারে না। এবং এটার পেছনে এই ঋণ ফাঁদ হলো একটা বড়, রাজস্বের একটা বড় অংশই চলে যায় ঋণের পরিষেবা। সো এই দিক থেকে আমার মনে হয় যে তাদেরকে অনেক উদ্ভাবনী হতে হবে। এক হলো যে আমাদের যেসব
লিকেজ আছে। জনগণ যে রাজস্ব দেন, সরকার তো সেই রাজস্ব একটা অংশ পান না। এই জায়গাটাতে দুর্নীতি, এটা কিভাবে আমরা বন্ধ করতে পারি, প্রযুক্তিকে কিভাবে আনতে পারি, নতুন নতুন ক্ষেত্র আমরা শুনছি যে এখন ওয়েলথ সার্চার্জ থেকে ওয়েলথ ট্যাক্সে তারা যাবেন, ইনহেরিটেন্স ট্যাক্স, উত্তরাধিকার, হ্যাঁ, যে কর, হ্যাঁ, সম্পদের উপরে কর, সেইটাতে তারা যাবেন। প্রযুক্তিকে একটা বড়ভাবে নিয়ে আসতে হবে। আমাদের এখানে প্রযুক্তি জেনারেলি যেটা হয় যে ওইটার মধ্যে ইন্টিগ্রেশনটা কম, তার ফলে ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য বিধান করে যে ট্যাক্সটা আদায় করবেন এটা করা যায় না। অনেক দেশে আছে, ভারতে আধার নাম্বার আছে ইত্যাদি। সো আমাদের কিন্তু এগুলোতে যেতে হবে। সো এইটাই আমাদের প্রযুক্তির উপরে নির্ভরতাটা এই বাজেটে এখানে বিনিয়োগ করা, এগুলো রাখতে হবে। অন্য দিক থেকে আমার মনে হয় যে প্রত্যক্ষ করের উপরে বেশি তো জোর দিতে হবে, অপ্রত্যক্ষ কর তো সাধারণ মানুষের উপরে বেশি বেশি পড়ে। সো আমরা তো একটা যে পুঞ্জীভূত চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ কিন্তু হলো আয় বৈষম্য, আর বাজেটের একটা বড় দর্শনই হলো কিভাবে আমি আয়ের পুনর্বিন্যাস করে এই বৈষম্যটা কমাতে পারি। অর্থাৎ যার আয় বেশি তার কাছ থেকে বেশি হারে কর নিয়ে যার আয় কম তাকে আমরা সেখানে সামাজিক সুরক্ষা খাতে দেই। এইভাবেই তো বাজেটের মাধ্যমে যে পুনর্বিন্যাস করা, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য কমানো, এই দিকটাতে তাদের জোর দিতে হবে। আর ব্যয়ের দিকে আমি মনে করি যে সেখানে রাজস্ব ব্যয় তো খুব একটা নাড়াচাড়া করার উপায় আমি খুব একটা দেখি না এখানে। আপনার আমরা যদি দেখি যে সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা, ঋণ পরিশোধ, ভর্তুকি, এগুলোতেই তো চলে যায় হলো শতকরা 80%। সো সেখানে আমরা কিভাবে আয়টা বাড়িয়ে আমরা যদি ওখানে উদ্বৃত্ত রাখতে পারি, তাহলে ওই উদ্বৃত্তের একটা টাকা আমরা তখন উন্নয়ন বাজেটের ক্ষেত্রে দিতে পারি, তাহলে ওই ঋণ নির্ভরতাটা কিছুটা আমরা কমাতে পারি। সো এইসব দিকগুলোতে আমাদের বাজেটে কিভাবে আমরা শিক্ষা, স্বাস্থ্য, এইসব খাতে সাশ্রয়ীভাবে ব্যয় করতে পারি, কিন্তু আমার আবার ব্যয় বাড়াতেও হবে। কিন্তু আমরা তো দেখছি, যেমন স্বাস্থ্য খাতের কথাটা বলি, যেমন গত এই যে চলমান এই যে অর্থ বছর যেটা, সেখানে আমরা দেখছি যে ধরনের সেখানে এমনিই তো আমাদের কম বরাদ্দ স্বাস্থ্য খাতে, সেটাও আমরা ব্যয় করতে পারি না। শিক্ষা খাতে সে একই অবস্থা। তো আমরা এখন চিন্তা করছি যে এগুলো বাড়াবো, আমরা ক্রমান্বয়ে 5% অফ জিডিপিতে নিয়ে যাব শিক্ষা স্বাস্থ্য, কিন্তু ওই প্রাতিষ্ঠানিক সক্ষমতাও তো লাগবে, সেই জন্য জনবল লাগবে। আমাদের তো প্রায় 4.5 লাখের মতো সরকারি কর্মচারী পজিশনও ফাঁকা। সো আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই, কিন্তু সুশাসনের ভিত্তিতে করতে হবে। এইসব জায়গায়ও ব্যয় বাড়াতে হবে, কিন্তু সেটা যাতে আমরা ভালোভাবে ব্যয়টা করতে পারি। একটা জায়গায় একটু আসি, আপনি বলছিলেন যে আমাদের ব্যয়ের খাতাটা কিন্তু দীর্ঘ হচ্ছে, আয়ের জায়গাটা কিন্তু সেই অর্থে কিন্তু আমরা সেই জায়গায় অ্যাড্রেস করতে পারছি না। আমরা যদি দেখি যে আমাদের এখন যে বৈদেশিক ঋণ, সেই ঋণ $113 বিলিয়ন যতটুকু হয়তো প্লাস মাইনাস হতে পারে, এবং ঋণের পরিষেবার সেটা সুদ আসন মিলিয়ে আমাদেরকে $6 বিলিয়ন আমাদেরকে দিতে হচ্ছে। তো সেই অবস্থায় যেটি আপনি বলছিলেন যে এটা জনপ্রিয় সরকার, আমরা যেটা বলছি যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার এখানে তারা দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু দায়িত্বভার গ্রহণ করার আগে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কৃষক কার্ডের কথা বলছেন, আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদেরকে একটা তাদের ভাতা দেওয়া হয়েছে, পরিচ্ছন্নতা কর্মী দেওয়া হয়েছে, আর অনেক কর্মপরিকল্পনা রয়েছে। তো কৃষি খাতে যে ঋণ ছিল সেই সুদ 10,000 টাকা 14 এই সব মিলিয়ে বাজেটের যখন এই সংকটকাল আসলে এই যে আর্থিক সুরক্ষা খাত যেটা আমরা বলছি, সামাজিক সুরক্ষা খাত যেটা বলছি, সেই সুরক্ষা খাতে আসলে চ্যালেঞ্জে পড়ে যেতে পারে কিনা? সুরক্ষা খাতের চ্যালেঞ্জটা যাতে না হয়, এখানে কিন্তু অগ্রাধিকারের একটা বিষয় আছে। দেখেন, সম্পদ তো সীমিত, আমাকে এটা অগ্রাধিকারের ভিত্তিতে আমাকে এটাকে বন্টন করতে হবে, পুনর্বন্টন করতে হবে। সো এখন কোন জায়গায় আমি কাট করব? সামাজিক সুরক্ষা তো আমাদের দেশের সাধারণ মানুষের জন্য। আমি যদি মিড ডে মিল দেই, তাহলে এটা তো আমাদের বাচ্চাদের, এটা তাদের স্বাস্থ্যের জন্য এটা দরকার। তারা যাতে যেটা পড়বে সেটা যাতে তারা ওইটাকে হজম করতে পারে, সেটার জন্য তো একটা তার মিড ডে মিলটা দরকার। তো এইখানে তো আমি কাট করলে তো হবে না, আমার ফার্মার্স কার্ড যেগুলো বলা হচ্ছে। সো আমার মনে হয় যে সামাজিক খাতে আমাদের যেই পরিমাণ অর্থ আমরা দেই, এটা তো প্রয়োজনের তুলনায় তো খুব একটা বেশি না। কিন্তু কথাটা হলো যে যদি আমার পাইটা, আমার কেকটা যদি বাড়াতে না পারি, তখন তো সব জায়গাতেই আমার কিন্তু কাট করতে হবে, এবং তখন অগ্রাধিকার কোথায় এটা আমার ঠিক করতে হবে। সো প্রথম যেটা আমার মনে হয় সেটা হলো যে আমরা কিভাবে আয় বাড়াতে পারি, কিভাবে দুর্নীতি ইত্যাদি বন্ধ করে
আমরা করতে পারি। আমরা যত পয়েন্ট থেকে ভ্যাট কালেক্ট করি, আমরা তো সরকার তো অত পয়েন্ট থেকে পায় না। আপনি দেখেন এই যে যেই শক্ত সিদ্ধান্তগুলি, দেখেন একটা ছিল না যে আগের সরকারের সময় যে 3 লক্ষ ইএফডি মেশিন বসানো হবে, হ্যাঁ, তারপর 5 বছরে এটা বোধহয় 10,000-এরও কম বসানো গেছে। সো এইসব জায়গাগুলোতেই কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, এবং এই যে সামাজিক এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিরোধ অনেক সময় আমরা সম্মুখীন হয়ে এগুলো করতে গেলে এইসব কঠিন জায়গাগুলোতে কিন্তু যেতে হবে। সো এগুলোকে যদি আমরা স্বয়ংক্রিয়ভাবে করতে পারি ভ্যাট কালেকশন, তাহলে সেটা একভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। প্রযুক্তিকে বড়ভাবে নিয়ে আসতে হবে, অটোমেশনটাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, অবশ্যই সেটা দিতে, এবং অটোমেশনগুলো যাতে ইন্টিগ্রেটেড থাকে সেইটা করা গেলে বিভিন্ন দেশে দেখেন আমাদের তো রেভিনিউ জিডিপি আমাদের হিসাব সাধারণভাবে 8%-এর কম, আমাদের দক্ষিণ এশিয়া থেকে তো গড়ে এটা 15%, এবং নেপাল ভুটানে এটা 18-20%-এর বেশি। সো এই জায়গাগুলোতে তো আমাদের এখন যেগুলো নাকি একটা তো আছে লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটাকে আমরা বলি যে মানে যেটা সহজে আমরা আদায় করতে পারি, আমার যেটা আছে ওকে আরও চাপ দিলাম, হ্যাঁ, তার কাছ থেকে আরও নিলাম, কিন্তু আমার বেস বাড়ানো, আমার যেখানে নাকি লিকেজ হয় ওই জায়গাগুলোকে ধরা, এইগুলোই তো কঠিন জায়গা। সো এইখানে বিভিন্ন প্রতিরোধ আসে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে জোর দিতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে সামাজিক সুরক্ষার মতো অতি প্রয়োজনীয়, এই যে দেখেন এখন তো জ্বালানির মূল্য যে বাড়লো, এটার ফলে আলটিমেটলি কিন্তু এটা ভোক্তা পর্যায়ে যাবে। এখন ভোক্তা পর্যায়ে যদি যায়, অলরেডি তো গত কয়েক বছরে এমনি মূল্যস্ফীতি আমরা নামাতেও তেমন পারছি না, আর মূল্য স্তর তো এটা পৌনঃপুনিকভাবে অনেক উপরে চলে গেছে, ক্রয় ক্ষমতার অবনমন হয়েছে। তো এখন এই রকম একটা অবস্থায় আমি যদি এই জ্বালানির মূল্য আমাকে বাড়াতে হলো, সেইটারও একটা গুণক প্রভাব পড়বে আমাদের যে ভোক্তা স্তরে, তো তখন আমার তো আরও বেশি প্রয়োজন পড়বে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে শক্তিশালী করে ওইটাকে আমাদের যে প্রান্তিক যারা তাদের উপরে যাতে এটা একটু কম এটা নেতিবাচক অভিঘাত হয়, তাই না? আসলে আমরা সেটাই প্রত্যাশা করি যে সামাজিক সুরক্ষা খাত যেটা রয়েছে, বিশেষ করে আমরা একেবারে দরিদ্র নিম্নয়ের মানুষ, তাদের জন্য যে সরকারের যে কর্মপরিকল্পনা সেটি বাস্তবায়নের ক্ষেত্রে তারা যাতে প্রায়োরিটি দিয়ে করে, কিন্তু সেটি যাতে। আরেকটা জিনিস এখানে কিন্তু অনেক সময় বলা হয় না, সেটা হলো যে দেখেন এই যে ফার্মার্স কার্ড, হ্যাঁ, এটা ওই যে 2500 টাকা, এটা একটা নগদ এটা দেওয়া, এটাকে আমরা যদি চিন্তা করি যে তাদেরকে কেবলমাত্র একটা আমরা সহায়তা করছি, এইভাবে চিন্তা করলেও কিন্তু হবে না। এই যে টাকাটা, এটা কিন্তু অর্থনীতিতে এটা কিন্তু একটা চাহিদা সৃষ্টি করে। উনি কিন্তু বিদেশি জিনিস ক্রয় করেন না, উনি কিন্তু আমার দেশি জিনিস ক্রয় করেন। এই 2500 টাকা দিয়ে উনি কি কিনবেন? উনি তো এটা দিয়ে চাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য, ডাল, লুঙ্গি, গামছা এগুলো কিনবেন, এগুলো তো আমার দেশে প্রস্তুত হবে। তাহলে দেখেন এই টাকাটা অর্থনীতিতে কিন্তু আবার ঘুরে বিভিন্ন ধরনের কর্মসংস্থান এবং অন্যান্য চাহিদা সৃষ্টি করবে। সো এই বিষয়টাও আমি যদি কেবলমাত্র এটাকে দেখি যে আমার একটা ব্যয় করছে, আমি একটা তাকে দয়া দাক্ষিণ্য করলাম, সেই হিসাবে দেখলে হবে না। এটাকে দেখতে হবে যে এটা অর্থনীতিতে এটা আবার একটা ইতিবাচক একটা চক্র সৃষ্টি করবে, যেটা আমার অর্থনীতির জন্য ভালো হবে। এইভাবে দেখতে হবে। যে একটু যদি আমরা রাজনৈতিক আলোচনা যাই, সেটি নিশ্চয়ই আমরা দেখেছি যে বিগত আওয়ামী শাসন আমলে যে বেশিরভাগ প্রকল্পকে অতিরঞ্জিত, অতিমূল্যায়িত করে সেখানে করা হয়েছে, 30-40 ভাগ ব্যয় সেখানে ভুয়া ব্যয় হিসাবে ধরা হতো। এখন এই যে রক্তক্ষরণ যেটি সেই আমলে ছিল, ভবিষ্যতে সেই ধরনের অতিমূল্যায়িত প্রকল্প নিবে কিনা বা অতিরঞ্জিত নিবে কিনা, এই ব্যয়গুলো ভুয়া ব্যয় হবে কিনা, অতীতের সেই সময়কার যেটি আমরা যদি বলে থাকি বিভিন্ন প্রকল্প, যেমন পদ্মা সেতু নিয়েও নানা রকম বক্তব্য আছে, যতগুলি ব্রিজ কালভার্ট করা যায় সব জায়গায় বলা আছে, রাস্তাঘাট করতে গেলে পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে 10-12 গুণ বেশি পড়ে। সেই আওয়ামী শাসন আমলের যে অতি মূল্যায়িত যে প্রকল্পগুলো, ভুয়া ব্যয় নিয়ে যে প্রকল্পগুলো করা হতো, সেগুলো নিয়ে আপনি কীভাবে দেখবেন এবং সেই রক্তক্ষরণ কীভাবে বন্ধ করা যায়? দেখুন, আমি শ্বেতপত্রে যে মেগা প্রজেক্ট এটার উপরে যে চ্যাপ্টারটা সেটা করতে যে আমি দেখেছি যে কিভাবে প্রকল্পগুলিকে অতিমূল্যায়িত করা হয়, ঠিকমতো যে ফিজিবিলিটি স্টাডি সেটা করা হয় না। যে প্রকল্প আপনার 10,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা হয়েছে, ওখানে যে 20,000 কোটি টাকা হলে যে ওইটাকে যে আবার যে একটা স্টাডি করতে হবে যে ওইটা তখন আর ওইটার ইকোনমিক রিটার্ন, ফাইন্যান্সিয়াল রিটার্ন এগুলো ঠিক থাকবে কিনা, ওগুলো অনেক সময় করা হয় নাই।
তো তার ফলে এই এই যে প্রকল্পটা যে বাড়লো এবং বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে এসে এটাকে যে আরও স্ফীত করা হলো, এটার যে আর ইকোনমিক ভায়াবিলিটি থাকবে কিনা সেটা কিন্তু আমরা কিন্তু আর যাচাই করলাম না। সো এগুলো থেকে আমাদের কিন্তু এখন শিক্ষা নিতে হবে, আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা প্রকল্প অতিমূল্যায়িত যাতে না হয়, এটার ফিজিবিলিটি স্টাডি যেটা করা হয় এটা যাতে প্রফেশনালি যাতে করা হয়, কোনো ধরনের এটা পরিবর্তন করতে গেলে ওই প্রকল্প আর ভায়াবল থাকবে কিনা সেটা যাতে পরীক্ষা করা হয়, এইসব বিষয়গুলোকে আমাদের নিতে হবে। আমাদের আইএমএডি আছে যারা নাকি পরিবীক্ষণ এবং মূল্যায়ন করার কাজে, তাদেরকে শক্তিশালী করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে হবে। এখন তো 1300 প্রকল্প জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির মাননীয় প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা, তাকে দিয়ে তো একটা কমিটিও করা হয়েছে যে এই যে আমাদের চলমান প্রকল্প যেগুলো আছে 1300, এটাকে প্রুনিং করা, যে এটার কোনটা আসলে প্রয়োজন নাই, কোনটা আমাদের দ্রুত সম্পন্ন করে আমার লসটাকে কমানো দরকার। হ্যাঁ, সো এইগুলো, সো এইটা একটা বড় এক্সারসাইজ বলে আমার মনে হয়। আমাদের অবশ্যই এবার তো আমরা রাজস্ব বাজেটে খুব বেশি হাত দিতে পারবো না, যেটা বললাম যে ব্যয় আমার কমানোর অত সুযোগ নাই, কিন্তু উন্নয়ন বাজেটে নতুন প্রকল্প গ্রহণ, এটার ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। প্রত্যেকটা টাকা সেখানে যে যাচ্ছে, এটা একনেকেই তো বড় প্রকল্পগুলো পাস হয়, এবং সেখানে যাতে এটা নির্মোহভাবে এগুলোকে পর্যালোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, এবং পরবর্তীতে যদি এই ধরনের প্রকল্প যদি শ্বেতহস্তি প্রকল্প প্রমাণিত হয়, তাহলে এটাকে অ্যাকাউন্টেবল এটা করতে হবে যে কী কারণে এটা হলো। তা আমাদের দেশে কিন্তু অনেক সময় এত টাকা জনগণের ট্যাক্সের টাকা অথবা পরবর্তী প্রজন্মের উপরে যেটা আমি চাপিয়ে দিয়ে যাচ্ছি ঋণ হিসাবে, হ্যাঁ, তো সেটা পরবর্তী প্রজন্ম বা আমাদের প্রজন্ম এটা করতে হবে। সো এইটা যাতে ভালোভাবে যাতে ব্যয় হয়, এটার জন্য উন্নয়ন বাজেটের এই প্রুনিংটা যেটা করা হচ্ছে, যে যাচাই বাছাই কাটছাট, এই এক্সারসাইজটা ঠিক করা, এবং নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা, যাতে করে এই যে ফিজিবিলিটি স্টাডিটা করা হচ্ছে, এটা যে বাস্তবায়ন করার সময় যাতে প্রকিউরমেন্ট ইত্যাদিতে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, এইসব বিষয়গুলোকে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। এখন আমরা অতীতের থেকে শিক্ষাটা আমাদের ভালোভাবে গ্রহণ করতে হবে, কারণ আমরা দেখেছি যে এই প্রকল্পের এই যে দুর্নীতির টাকা, এটার একটা বড় অংশ দেশের বাইরে চলে গেছে। এটার কারণে এখন আমাদের ঋণের বোঝা বাড়ছে, এটার কারণে আমাদের ট্যাক্সের একটা বড় অংশ, এখন তো বাজেটের ব্যয়ের সবচেয়ে বড় অংশ হলো দেশি বিদেশি ঋণের সুদ, এটা এখন নাম্বার 1, প্রায় $6 বিলিয়ন বেশি। এটা হলো নাম্বার 1, আর যেটা নাকি আগে শিক্ষা খাত ছিল নাম্বার 1-এ। সো এই জায়গাগুলোতে আমাদের এখন সতর্ক হওয়ার সময় আসছে। স্যার, নিশ্চয়ই মনে থাকবার কথা, ডেমো ট্রেন আনা হয়েছিল, সেগুলি এখন লোহালক্ষ্য হিসেবে বিক্রি করার কথা শুনতে পাচ্ছি আমরা। বিআরটিসির বাস, সেই বাসগুলো কিন্তু সেভাবে কার্যকর করা হয়নি। তো আপনি শ্বেতপত্র প্রণয়নের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, আমরা সেখানে দেখেছি। তো ওই আমলের কি পরিমাণে, যেমন এখন অনেকে আলোচনা করতে গিয়ে বলে যে আমরা যা ভেবেছিলাম আসলে অর্থনীতির যে ক্ষতটা হয়েছে, সেই ক্ষতটা কিন্তু আমাদের ভাবার চাইতে বেশি ক্ষত হয়েছে। না, এটা তো একটা তো বড় ধরনের, তো অবশ্যই এখানে এক একটা প্রকল্পে এক এক ধরনের। আমরা দেখেছি যে প্রকল্প প্রথমে 1800 কোটি টাকা দিয়ে হয়েছে, সেই প্রকল্প শেষ পর্যন্ত 18,000 কোটি টাকা হয়েছে। সেখান দিয়ে যে রেল লাইন যাওয়ার কথা, যে প্যাসেঞ্জার যাওয়ার কথা, সেগুলো ঠিক মতো যায় নাই। এই যে দেখেন এখন আমাদের এই যে পদ্মা সেতুর উপরে এখন তো রেল সংযোগ, সেটা কিন্তু পদ্মা সেতু যদি হয় 32,000 কোটি টাকা, রেল সংযোগের জন্য খরচ হয়েছে হলো 44,000 কোটি টাকা, হ্যাঁ, এবং এর মধ্যে বেশিরভাগটাই হলো ঋণ। সো এখন এই ধরনের প্রকল্পগুলি রিয়েলি ইকোনমিক্যালি ভায়াবল হবে কিনা, এবং সেটাকে ভায়াবল করতে গেলে অন্যান্য যেসব আমার কাজ করতে হবে, আমার স্পেশাল ইকোনমিক জোন করতে হবে, আমার কেবলমাত্র বাংলাদেশ চিন্তা করতে হবে না, আমার আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো আছে, এগুলো ভালোভাবে বিচার বিশ্লেষণ না করে আমরা যখন এগুলো করি, তখন তো এইটার থেকে যে রিটার্ন, সেটা তো আমার চলতি খরচই হবে না, যেটা নাকি আমরা ওই যে টানেলের ক্ষেত্রে এটা একটা বড়, হ্যাঁ, কর্ণফুলী টানেলের ক্ষেত্রে বড় একটা খবর হয়ে গেল যে ওইটা দিয়ে আমাদের কোথায় আসল আমরা শোধ করব, ওইটা দিয়ে আমার মেনটেনেন্সের খরচই হয় না। অথচ পাশে একটা 500 কোটি টাকা দিয়ে বিল্ডিং করা হয়েছে, কোন দিন প্রধানমন্ত্রী সেখানে যে যদি তিনি সেখানে থাকার আগ্রহ প্রকাশ করেন। সো এইসব বিষয়গুলো থেকে তো এখন আমাদের বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা টাকা তো জনগণের
করের টাকা এটা। সো এই অনুধাবনটা থেকে যদি আমরা করি, তো তাহলে আমাদের যে টাকাটা আমরা ব্যয় করব, এটা থেকে আমাদের যে অর্থনৈতিক যে লাভ, সেটা আমাদের বেশি হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে এসব প্রত্যেকটা প্রকল্পের সাথে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ জড়িত আছে। হ্যাঁ, সেটা যেই প্রকল্পই হোক না কেন, সেটা ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহিত করে, তার খরচ কমায়। হ্যাঁ, এইটা। সো এখন এইটা যদি আমরা ঠিকভাবে না করি, তাহলে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগের উপরেও এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। সো সামষ্টিক বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি সব কিছুর সাথে এগুলো জড়িত আছে। সো আমাদের এই প্রকল্পগুলি বাছাই, এটার জন্য যে প্রকিউরমেন্ট করা, সেটা যাতে আমরা সুশাসনের সাথে, সততার সাথে আমরা যদি করি, এগুলো কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া যদি করি, তাহলে এইগুলো থেকে আমাদের ব্যক্তিগত তারা উৎসাহিত হবেন, এবং তারা তখন যদি এগুলো সাশ্রয়ীভাবে বাস্তবায়িত হয়, তারা যে সেবার টা তারা 10 টাকায় পেতে পারতেন, তো সেটা তো তখন তারা 8 টাকায় কিনতে পারবেন। তাহলে তার প্রতিযোগিতা সক্ষমতাও বাড়ে। এইসব দিকগুলোকে একটু আমি বলছি যে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে, তখন এইটার মধ্যে এগুলোতে যে সাশ্রয়ীভাবে করা, সুশাসনের সাথে করা, এটার যে একটা বড় অর্থনৈতিক একটা ইতিবাচক ফল আছে, সেটা আমরা বুঝতে পারবো, এবং তখন আমাদের তাগিদটাও আরও বাড়বে। জি দর্শক, আমি ডেমো ট্রেন এবং বিআরটিসি বাসের কথা বলছিলাম, কিন্তু স্যার আরও যুক্ত করেছিলেন যে পদ্মা সেতুতে যে ট্রেন লাইন, সেখানে কত টাকা খরচ যাচ্ছে, কর্ণফুলী টানেলের কথা বলা হয়েছে। একই সাথে আমরা জানি, স্যারও ওখানে বললেন, সেটি হচ্ছে যে 500 কোটি টাকা দিয়ে একটি বিল্ডিং করা হচ্ছে, সেই বিল্ডিংয়ে কবে সাবেক প্রধানমন্ত্রী যাবেন সে অপেক্ষায় সেই টাকাটা দিয়ে সে ব্যয় করা যায়। সব মিলিয়ে আর্থিক খাতের যে ক্ষত ছিল, সেই ক্ষত কিন্তু এখন আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে, রাজস্ব আয় বৃদ্ধি করতে না পারলে, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে না পারলে কিন্তু আমাদের আগামী বাজেট যেটি, সেটিও কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। আমরা সংকটকালে বাজেট নিয়ে কথা বলছিলাম, এবং আপনাদের সাথে আজকে যে অতিথি হিসেবে যিনি রয়েছেন, তিনি অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, সিডনির সম্মানীয় ফেলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, এবং একই সাথে তিনি বিশিষ্ট অর্থনীতি হিসেবে তার নানা রকম মত বিশ্লেষণ দিয়ে, আমরা দেখেছি শ্বেতপত্র প্রণয়ন কমিটিতেও তিনি কাজ করেছেন, এখনও আরেকটা সাব কমিটিতে রয়েছেন। সব মিলিয়ে আমরা স্যারের কাছ থেকে আরও শুনবার অপেক্ষায় রয়েছি। আমরা ইস্পানি মির্জা শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি। প্রদর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম সংকটকালের বাজেট নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান। স্যার, আমরা একটু এবার ব্যবসায়ীদের প্রসঙ্গে আসতে চাই, কারণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে না পারলে আসলে কর্মসংস্থান তৈরি করা মুশকিল হয়ে যায়। বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগের একটা প্রশ্ন থাকে। তো সে অবস্থায় বিনিয়োগ ও কর্মসংস্থানকে চলমান রাখতে বলা হয় যে একটা হয়রানিমুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার কথা এসছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছিল, অনেক কর্মীরা চাকরিচ্যুত হয়েছে। একই সাথে আমরা এটাও দেখেছি যে অনেক ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, বন্ধ করা, সেগুলো রয়েছে। তো সে অবস্থায় অর্থনীতিকে গতিশীল রাখতে একটা ব্যবসায়ীকে যে বান্ধব এবং হয়রানিমুক্ত ব্যবসায়িক পরিবেশ, ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ, যিনি একেবারে মোটা দাগে অপরাধ করেছেন সেটি তো অন্য বিষয়, কিন্তু ঢালাওভাবে অনেক সময় দেখা যাচ্ছে মামলা, হয়রানি। এখনও কিছু কিছু ব্যবসায়ী আছেন, হয়তো বা তারা আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু তারা হয়তো দেশে আসতে পারছেন না, দেশে আসতে চান, দেশের জন্য করতে চান। সে অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন আগামী বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীদেরকে হয়রানিমুক্ত ব্যবসা করবার সুযোগ? না, এটা তো অবশ্যই যে আমাদের দেশে কিন্তু আমি যদি বিনিয়োগ ছাড়া তো প্রবৃদ্ধি হয় না, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান হয় না, এটা তো হলো অর্থনীতির একেবারে প্রথম কথা। এবং সেটা করতে গেলে এখানে আমাদের ব্যক্তি যে খাত আছে, সেখানে উদ্যোক্তা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদেরকে সাথে নিতে হবে। আমাদের দেশে সরকার 1 টাকা বিনিয়োগ করলে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগ হলো 5 টাকা, এই হলো মোটামুটিভাবে রেশিও। তো সুতরাং এখানে আমাদের ব্যক্তি খাতের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করা, তারা যাতে অনুকূল পরিবেশে এবং হয়রানি ছাড়া তারা যাতে বিনিয়োগ করতে পারেন সেরকম। তো এইটার পেছনে তো অনেকগুলি অনুঘটক আছে। একটা যেমন, যদি ব্যাংকিং সেক্টর আমি ঠিক করতে না পারি, তাহলে ব্যক্তি খাত তো 13-14-15% তার সুদ দিয়ে তিনি ঋণ নিয়ে তারপরে ব্যবসা করতে হবে। তো এইটা কি তার জন্য সহায়ক পরিবেশ হবে? তা তো হবে না, তাই না? তাহলে ব্যাংকিং খাতটাকে আমার ঠিক করতে হবে,
সরকার বিভিন্ন চেষ্টা করছেন, এই অনেক সমালোচনাও হয়েছে যে 7.5% দিয়ে তারপরে এটাকে রেগুলারাইজ করে 12 বছরে এটাকে ইত্যাদি। এটা করার পেছনে একটা বড় কারণ আমি যেটা দেখি সেটা হলো যে হয়তো যারা নাকি খেলাপি হয়ে গেছেন কিন্তু তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদেরকে কিভাবে আমরা আবার মূল স্রোতে নিয়ে আসতে পারি, সেই জন্য কিছুটা তারা ছাড় দিয়ে হলেও এগুলোকে করার কিন্তু চেষ্টা করছেন। কিন্তু যারা দেশের থেকে টাকা নিয়ে চলে গেছেন এবং ব্যাংকগুলোকে লুট করেছেন, তাদেরকে তো জবাবদিহিতার মধ্যে যদি না আনি আমরা, তাহলে তো আবার আমরা ওই দুষ্ট চক্রের মধ্যে পড়বো। সুতরাং এইখানে কিন্তু ওই যে বলা হচ্ছিল যে উইলফুল এবং নন উইলফুল, এইটা বিভাজনটা করাটা কিন্তু দরকার। তার কারণ হলো যে এই সংস্কৃতি যদি আবার যদি ফিরে আসে, তাহলে কিন্তু আমরা আবার আরেকটা একটা 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 গর্তের মধ্যে আমরা পড়ে যাব, যেটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল হবে। সুতরাং সেদিক থেকে আমি মনে করি যে হ্যাঁ, একটা হলো যে যারা শিল্প কারখানা ইত্যাদি চালু করতে চান, অনেক শ্রমিকের জীবন এটার সাথে জড়িত, হয়তো নানান কারণে তারা ব্যবসা হয়তো লোন ডিফল্টও হয়েছে ইত্যাদি, তো সেটার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। কিন্তু যারা নাকি এগুলোর জন্য দায়ী, তাদেরকে তো আমি যদি আইনের আওতায় এবং বিচারের আওতায় যদি আমি না আনি, তাহলে কিন্তু সম্পূর্ণ আরেকটা সিগন্যাল আমাদের যাবে এবং আবার আমরা সেই দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। সো এইটা একটা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে যেসব প্রতিষ্ঠানগুলি আমাদের ব্যবসায়ীদেরকে সহায়তা করার কথা, এই যে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলি, যে অনেকগুলি সেবা আমরা এক জায়গা থেকে দিব। আমরা যেমন অনেক বাইরে আছে যে মানে সাইলেন্স ইজ কনসেন্ট, যে আপনি যদি 15 দিনের মধ্যে যদি আমাকে যদি না দেন, তাহলে আমি ধরে নিব যে আপনি আমাকে পারমিশনটা দিয়েছেন। কিন্তু আমাদের দেশে তো একটা ওয়ার্ক পারমিট নেওয়া, একটা লাইসেন্স নেওয়া, এইসব, তো এগুলোকে এখন একটা ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটা একটা দিকে। দ্বিতীয় আরেকটা, এটা ব্যবসায়ীদের জন্য এটা অবশ্যই, এবং বৈদেশিক বিনিয়োগ যদি আকর্ষণ করতে চান, এই যে আমাদের দেশে অনেক সময় ব্যবসায়ীরা প্রত্যক্ষ ভর্তুকি তারা চান, বা ভর্তুকি যেটা এখন দেওয়া হচ্ছে, আমরা বলছি যে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে প্রত্যক্ষ ভর্তুকি দেওয়া যাবে না। তারা বলেন যে যখন হবে দেখা যাবে, কিন্তু আমার এটা লাগবে। এটার পেছনে একটা বড় কারণ যেটা আছে সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে তার কস্ট অফ ডুইং বিজনেস আমাদের দেশে অনেক বেশি হয়ে যায়। আমরা হিসাব করে দেখেছি, ইউএনএসকাপের একটা গবেষণা আছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 12-13% মতো তার কস্ট এই ওনার এই বিভিন্ন কারণে যে ডিলে হচ্ছে। একটা পোর্টে তার একটা মাল খালাস করার কথা হলো হয়তো একদিনে, সেখানে লাগছে 5 দিন, ড্যামারেজ দিচ্ছেন ইত্যাদি। সো লিড টাইম তার বেশি লাগছে। একটা ওনার বিভিন্ন ধরনের যেসব ব্যবসায়িক এবং বিনিয়োগের সাথে সম্পর্কিত বিভিন্ন যে সময়টা লাগে, ওইসব জায়গায় যে ব্যয়টা করতে হয়, এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় এই প্রত্যক্ষ যে আমরা সহায়তা দিই, এগুলো থেকে অনেক বেশি ওইটার কস্ট। সো ওইসব জায়গায় যদি আমরা যদি কমাতে পারি এবং বিভিন্ন আমাদের আশেপাশের দেশের মতো অবস্থায়ও যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু কস্ট অনেক কমানো যায়। সো এইসব বিষয়গুলো যদিও বাজেটের সাথে ডিরেক্টলি সম্পর্কিত না, কিন্তু বাজেটের যে কর্মসংস্থান বা বিনিয়োগ বৃদ্ধি, এগুলোর সাথে কিন্তু এটা একটা প্রত্যক্ষ সংশ্লেষ আছে। এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যারা এগুলোর সাথে জড়িত, তাদের ওই যে সহায়তাটা দেওয়া, এটা ফেসিলিটেটর হিসাবে কাজ করা, নট অ্যাজ রেগুলেটর, এই বিষয়গুলো আমাদের একটা মাইন্ডসেটেরও পরিবর্তনের দরকার হবে। এবং এখন বিডা অনেক বেশ উদ্যম নিচ্ছে, আমরা দেখছি। এখন এটা একটা সাইড, কিন্তু আরেকটা সাইড যেটা আছে সেটা হলো যে হ্যাঁ, আমি পারমিশনটা হয়তো দ্রুত দিলাম, কিন্তু আমার গ্যাস, বিদ্যুৎ, এগুলো যে আমি পারমিশন পেলাম, কিন্তু আমাকে গ্যাস দিতে পারছে না, কারণ গ্যাস প্রোডাকশন ঠিকমতো, সাপ্লাই ঠিকমতো হচ্ছে না, তাহলে তো আমার আসলে লাভ হলো না ওই পারমিশনটা পেয়ে। সো এইসব সাথে আবার বিনিয়োগের প্রশ্নটা থাকে। সেজন্য আমার মনে হয় যে বাজেটে এবার একটা বড় আমাদের দৃষ্টি থাকতে হবে, যে আমাদের যাতে এই যে ড্রিলিং, আমাদের বাপেক্স, আমাদের যে বিডিং করার কথা আমাদের অফশোরে, এইসব বিষয়গুলো যাতে আমরা দ্রুততার সাথে করতে পারি, সেটার জন্য দিক নির্দেশনা এবং সেটার জন্য আমাদের যে বিনিয়োগটা করা। আমাদের ড্রিলিংয়ে তো একসময় আমরা শুনতাম যে সারা বিশ্বে হলো 7:1 সাকসেস রেট, আমাদের দেশে হলো 3:1, এরকম সময় আমাদের গেছে। এবং আমরা তো গ্যাস তখন পাচ্ছিলাম, তারপর হঠাৎ করে আমরা এলএনজি আমদানিকারকদের কাছে আমরা বন্দী হয়ে গেলাম আমরা। সো এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। ব্যক্তি খাতের
বিনিয়োগ এবং ব্যক্তি খাতের কর্মসংস্থান ছাড়া আমাদের দেশে আমরা যেরকমভাবে রেভিনিউ আদায় করতে চাচ্ছি সেগুলোও তো আমরা করতে পারবো না। কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের এই যে আমাদের ইয়াং যারা নাকি এখন বের হচ্ছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা বের হচ্ছে, সরকার কয়জনকে কাজ দিবে, তাই না? সো এই বিষয়গুলোকে আমাদের অগ্রাধিকার দিতে গেলে আমাদের বাজেটে যে শুল্ক কাঠামো, কর কাঠামো, এগুলোকেও আমাদের তাদের জন্য সহায়ক করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে বুঝি হাই রেট রাখলে হলো, আমরা একটা যদি রেটটাকে এমন পর্যায়ে রাখি এবং কিন্তু এটার মধ্যে যাতে কোনো ধরনের ডিসক্রিশনের ব্যাপারটা না থাকে, বেশি আমরা তাহলে আদায় করতে পারব, ঝক্কি ঝামেলা কম হবে, দুর্নীতি কম হবে। সো ট্যাক্সের রেশনালাইজেশন, যৌক্তিকরণও আমার মনে হয় যে এইবারের বাজেটে একটা বড় একটা বিষয় হবে বলে আমার মনে হয়। জি স্যার, একটু জ্বালানি খাতের প্রসঙ্গে আপনার আসছেন, এলএনজি নির্ভরতার কথা আমরা চলে গিয়েছিলাম এবং জ্বালানি খাতের যে সুশাসনের ব্যাপক ঘাটতি ছিল সেটি কিন্তু এখন যারা অন্ততপক্ষে কিছুটা স্টাডি করেন, যারা গণমাধ্যমের সাথে থাকেন, তারা কিন্তু বুঝতে পারছেন। তো জ্বালানি খাতের যে দুর্বলতা, যে আমাদের ঘাটতি, সেটি আমরা বলছিলাম, আপনি বলছিলেন যে যদি আমি লাইসেন্স দিলাম কিন্তু গ্যাসের পরিবর্তে যদি বাতাস যায় শুধু, বা বিদ্যুৎ দিতে না পারি, তাহলে তো সেখানে আমি লাইসেন্স দিয়ে সেখানে তো আমি কর্মসংস্থান তৈরি করতে পারবো না, বাজেটের যে অভ্যন্তরীণ আয় সেটা আমরা বৃদ্ধি করতে পারবো না। জ্বালানি খাতের যে একটা মহালুটের কারবার চলছিল, বিশেষ করে কুইক রেন্টালের কথাই বলি, বা আমরা আমাদের এলসিতে ওভার ইনভয়েসিং করে আমরা সেখানে টাকা পাচার করে দেওয়ার কথা বলি, আমরা কয়লা আমদানিতে হয়তো $30 কয়লা আমরা $100 সেখানে এনেছি। তো এইসব মিলে জ্বালানি খাতের যে একটা দুঃশাসন ছিল সে সময়, সেটিও কিন্তু বাজেটের জন্য বড় একটা ক্ষত। সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, সেটা তো অবশ্যই যে আমাদের এখন এই যে এখন তো জ্বালানি নিরাপত্তা যে খাদ্য নিরাপত্তা থেকে কোনো অংশে কম না, এবং ইভেন একটা আরেকটার সাথে খুবই ক্লোজলি সংশ্লিষ্ট, এটা তো আমরা তো এখন দেখছি অ্যাজ উই স্পিক, তাই না? সো আমার তো মনে হয় যে এটাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া দরকার, এবং এখানে স্বল্প মেয়াদিও আছে আবার মধ্যমেয়াদিও আছে। আমি যদি অফশোর ড্রিলিংয়ের দিকে যদি আমি বিনিয়োগ করি বা আমি এখানে টেন্ডার করছি, আমাদের তো আর নিজস্ব এক্সপার্টাইজ আমরা আর গড়ে তুলি নেই, এটা আমাদেরকে বিডিংয়ের এইগুলোতে যেতে হবে। আমাদের এখানে মিয়ানমার এবং ভারত অনেক আগের থেকে এগুলো করছে। তবে একটা আমার মনে হয় যে এখানে আঞ্চলিক সহযোগিতার যে জায়গাটা আছে, দেখেন আমরা তো ভারত থেকে কিন্তু পাইপে আমরা ডিজেল আনছি, আমাদের প্রায় খুব সম্ভব আমাদের 10%-এর মতোই এখন আসছে হলো ভারত থেকে, আমরা যে আমদানি করছি কোল ফায়ার্ড আদানি ইত্যাদি থেকে। তারপরে দেখেন আমরা ভারতের গ্রিড ব্যবহার করে আমরা কিন্তু নেপাল থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আনছি 40 মেগাওয়াট, এটা আরও বাড়ানোর সুযোগ আছে। সেখানে এখন ভারত কিন্তু ত্রিদেশীয় বিনিয়োগেরও আগে যেটা নাকি তারা খুব একটা উৎসাহ দেয় নাই, সেটাও কিন্তু তারা এখন রাজি হয়েছে যে বাংলাদেশও সেখানে বিনিয়োগ করতে পারে এবং ভারতের গ্রিড ব্যবহার করে আমরা সেখান থেকে আনতে পারি। সো আঞ্চলিক সহযোগিতার জায়গাটাকেও আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এইটা আমাদের, কারণ ওই বিনিয়োগ করে ড্রিলিং করে তারপরে পেতে আমাদের সময় লাগবে, কিন্তু জ্বালানিটা তো আমার এখনই লাগবে, আমার উৎপাদন করতে গেলে লাগবে, আমার উদ্যোক্তার জন্য লাগবে। আমার জ্বালানি নিরাপত্তাটা তো আগামীকালকের বিষয় না, এটা তো আজকের বিষয়। সো এইখানে এই যে আমরা আমদানি নির্ভরতার দিকে যে যাচ্ছি এবং এই যে এখন যেরকমভাবে দাম বাড়লো এবং একটা সমস্যার মধ্যে আমরা বড় ধরনের পড়ে গেলাম, এর সামনে আমাদের এখন ফসলের জন্য বিদ্যুৎ প্রয়োজন, আমাদের ডিজেল প্রয়োজন ইত্যাদি, একটা সময়ে এই সংকটটা সৃষ্টি হলো। সো এই বিষয়গুলোতে আমাদের স্বল্পকালীন এবং মধ্যমেয়াদী দুই দিকেই আমাদেরকে আসলে পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। স্যার, একটা বিষয় আপনারা সবসময় এটা ডিসএগ্রি করেন, আমার সেখানে কোনো মতামত না, আমি বুঝিও না, সেটা হচ্ছে যে কালো টাকা সাদা, অপ্রদর্শিত টাকাকে সাদা করবার বিষয়ে একটা আপত্তি সবসময় থাকে। কিন্তু বাজারে যে অপ্রদর্শিত টাকা আছে, এখনও যেগুলো আছে, সেগুলো তো একটা সময় আবার দেখা যাবে যদি সে আনতে না পারে সেগুলো তো বাইরে চলে যাবে। তো ওই জায়গাটাকে কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে আমাদের মূল অর্থনীতির সাথে যুক্ত করা যায়? না, এটা আমাদের স্ট্যান্ড অনেক দিন থেকে আমরা যেটা বলেছি যে সেটা হলো যে এই অপ্রদর্শিত টাকা, এটা প্রথমত এটা যারা নাকি নিয়ম মাফিকভাবে দিচ্ছেন তাদের প্রতি একটা অন্যায় হয়, তাই না? সুতরাং এটা
তারপরে তিনি একটা নিয়মের ব্যত্যয় করে এই টাকাটা এটা এটা কালো হয়েছে। তো সুতরাং সেখানে আমি যারা নাকি সৎভাবে দিলেন তাকে আমি কি সিগন্যাল দিব যদি এটাকে আমি সাদা করার যদি সুযোগ দেয়? হ্যাঁ, সাদা আপনি করতে পারেন, যেটা নাকি কয়েক বছর এইভাবেই হয়েছে যে প্রযোজ্য করের উপরে আরও 10% দিয়ে। কিন্তু আমাদের দেশে প্রায় সময় সাদা করার সুযোগটা দেয়া হয় যে 10% দিয়ে আপনি অপ্রদর্শিত টাকা প্রদর্শন করতে পারেন, এটা নিয়ে আসতে পারেন। আমার মনে হয় যে সেইটা নৈতিকভাবে এটা না। আর আপনি তো আগে দেখেছেন আমাদের দেশে তো স্বাধীনতার পরে যতগুলো বাজেট হয়েছে তার মধ্যে প্রায় সব বাজেটেই এই সুযোগটা কিন্তু রাখা হয়েছিল, কিন্তু কত টাকা আসছে সেটারও হিসাব আমাদের কাছে আছে। হয় না, কারণ আমি যদি জানি যে আমি 5 বছর পরে আবার এরকম একটা সুযোগ পাবো, তো তাহলে তো আমার এই বছরে আমি করটা না দিয়ে ওই টাকাটা তো আমি ব্যবহার করতে পারছি। আমার 100 টাকার উপরে আমার যদি 30 টাকা যদি কর যদি না দেই, তাহলে আমার কাছে এটা থাকলো। আমি তারপর 5 বছর পরে যদি আমাকে বলে যে 20% তোমার দিতে হবে, তাহলে তো ভালো আমার জন্য। সুতরাং আমার মনে হয় না যে এটা একটা ভালো, বরং এটা আমাদের জিরো টলারেন্স, এটা সময় মতো দিতে হবে। এবং কিন্তু একই সাথে অনেক সময় মানুষের একটা সাইকোলজিক্যাল চিন্তা হয় যে আমি কি পাচ্ছি আমি এই টাকাটা দিয়ে, এটা অনেক সময় করে। কিন্তু আমাদের এখানে এই যে আমাদের যদি আমরা রাস্তাঘাট যদি করতে চাই, আমরা যদি অবকাঠামো যদি করতে চাই, সরকারের তো লাগবে এই টাকাটা। হ্যাঁ, সুতরাং এইটা যে আমরা তো কিছুই পাচ্ছি না, সুতরাং আমি কেন দেব, এই যে একটা জাস্টিফাই করা, আমার মনে হয় যে সেটা কোনোভাবেই ঠিক না। এখানে আমাদের মতো দেশে অবশ্যই আমাদের সময় মতো দেয়া, এটা একটা নাগরিক দায়িত্ব হিসাবে এটা আমাদের নেওয়া উচিত। আমার মনে হয় স্কুল কলেজে আমাদের বাচ্চাদেরকেও এগুলো শেখানো দরকার যে এটা কেন কেন প্রয়োজন। আমাদের দেশে অনেকেই তো সৎভাবে কর দিচ্ছেন, কিন্তু যিনি দিচ্ছেন না তাকে আমি কেন বাড়তি একটা সুবিধা দিব? এটা তো ওনার জন্য, ওনার প্রতি একটা অন্যায় করা হয়। সুতরাং আমার মনে হয় যে এটা খুব ভালো একটা পদক্ষেপ হবে বলে আমার মনে হয় না। একটা বিষয়, বিগত সরকারের 24 নির্বাচনের আগের শেষ আমলে আমরা দেখেছি যে যারা বিদেশে অর্থ আছে তাদেরকে 7.5% কর দিয়ে দেশে আনবার একটা সুযোগ করে দেওয়া হয়েছিল, যদিও তাতে কোনো সাড়া পড়েনি এবং একই সাথে এটা নিয়ে তুমুল সমালোচনাও তৈরি হয়েছিল। তো সে অবস্থায় যারা এখন বিদেশে অর্থ নিয়ে গেছেন, আছেন বা পাচার করেছেন বা সেখানে তারা অর্থ রাখছেন, তাদের মধ্যে যদি কারো সততা উদয় হয়, তারা যদি দেশে অর্থ আনতে চায়, তাদের জন্য কি ব্যবস্থা রাখা যেতে পারে? না, আমার মনে হয় যে এখানে দেখতে হবে যে যে টাকাটা তিনি আনতে চাচ্ছেন সেটা কিভাবে অর্জিত হয়েছে। এখন আপনি দেখেন যে ব্যাংকের টাকা আপনি এটা ঋণ নিয়েছেন, ফেরত দেন নাই, টাকা বাইরে নিয়ে গেছেন, এখন আপনি বলছেন যে এটা আমাকে আনার সুযোগ দেয়া হোক। তা আমার তো মনে হয় যে এটা সম্পূর্ণ একটা বিপরীতধর্মী একটা সিগন্যাল কিন্তু দিবে যারা নাকি সৎভাবে ব্যবসা করতে চান বা ভবিষ্যতে যারা করতে চান। সো আমার মনে হয় এটা তো আপনি বললেন যে 7.5% দিয়ে বাইরে থেকে আনার সুযোগ দেওয়া হয়েছিল, একটা টাকাও আসে নাই, একটা টাকাও আসে নাই। সুতরাং আমি যদি সেই সুযোগ না দিয়ে দেশ থেকে যাতে টাকাটা বাইরে না চলে যায় ওখানে আমার অ্যাটেনশনটা দিতাম, তাই ভালো হতো না তাহলে? সো এই আমার মনে হয় যে রাজনীতিবিদদেরকে ঠিক করতে হবে যে তারা কোন জায়গাটাতে আসলে হিট করতে চান এবং কোন জায়গাটাকে প্রণোদিত করতে চান। জি, এই জায়গায় যদি আরেকটু আসি, আমি দেখেছি যে যেটি আপনি বললেন যে, বা আমরা বলি যে ঋণ খেলাপির তালিকা এত বড় হয়েছে যে একেবারে এই সমস্ত জায়গাটাকে এত ক্ষত তৈরি করেছে, ফোকলা করে দিচ্ছে, ব্যাংকগুলিকে লুট করে নিয়ে গিয়েছে। আমরা এছাড়াও দেখেছি এবিপি, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সেখানে আমরা দেখেছি যে শীতকালে প্রধানমন্ত্রীর তহবিলে কম্বলের জন্য টাকা দেওয়া হতো বা অন্য অন্য বন্যার সময় টাকা দেওয়া হতো, কিন্তু এরকম নজিরও দেখেছি যে ওই অর্থের টাকা আসলে কোন অ্যাকাউন্টে যেত সেটি কিন্তু জানা যেত না, এবং সেখানে দেখা গেছে যে মুজিবের নামে সে টাকা দিয়ে সিনেমা তৈরি করা হয়েছে, সেখানে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, শেখ কামাল শেখ জামাল ফুটবল টুর্নামেন্ট তৈরি করা হয়েছে, খেলা হয়েছে। তো ওই জায়গাটা যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তাদের তারা তো আসলে যখন সরকার থেকে ডাক পাই দিতে বাধ্য হয়, কিন্তু ওই অর্থেরও কিন্তু ব্যবহার ঠিকমতো হয় কিনা, প্রান্তিক জনগোষ্ঠী পায় কিনা, সে জায়গাটা কী হবে? না, এটা তো অবশ্যই না, এখানে তো প্রত্যেকটা জিনিসে একটা নিয়ম মাফিক তো হওয়া উচিত।
প্রধানমন্ত্রীর তহবিলে যদি একটা ফান্ড যদি করা হয় এবং সেখানে যদি টাকা যদি দিতে বলা হয়, তাহলে সেখানে সেটার নিশ্চয়ই একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে ওই টাকাটার, ওটা কি হলো, কিভাবে আসলো। কিন্তু সমস্যা যেটা হয়েছিল আগে আমরা দেখেছি যে যিনি নাকি এটা দিচ্ছেন তিনি অন্য দিক থেকে এটা 10 গুণ আরও আদায় সুবিধা করবেন, নিয়ে উনি নিচ্ছে। নির্মোহভাবে কিন্তু দিচ্ছেন না। এখন আমাদের দেশে তো সাধারণ মানুষ জাকাত দেয়, কোনো একটা যদি ন্যাচারাল ডিজাস্টার হয় তাহলে তখন তারা বিভিন্ন দান করেন। তারা তো এটা করেন হলো খুবই নির্মল মনে, সততার সাথে তারা এটা করেন। অনেক অল্প আয়ের মানুষরাও এগুলো দেন, তারা তো কোনো কিছু প্রত্যাশা করে দেন না। কিন্তু আপনি দেখেন এই যে এই বিবির নাম করে এই যে বিভিন্ন প্রধানমন্ত্রীর ফান্ড, এই ফান্ড ওই ফান্ডে যারা নাকি দিয়েছে, এদের একটা বড় অংশ কিন্তু আবার বিভিন্ন ব্যাংক থেকে শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। সুতরাং তাদের যে মানে তারা যে একটা যে ভালো কাজে করছেন একটা নির্মোহভাবে, এই বিষয়টা তো সেটা ছিল না। আপনি যেই অ্যাসোসিয়েশনের কথা বললেন, সেই অ্যাসোসিয়েশনের অনেক নেতা তারা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছেন, সেখানে এত টাকা চেক দিয়েছেন। আবার এখন আপনি দেখেন যে ওনারাই হলো শত শত হাজার হাজার কোটি টাকা এগুলো নিয়ে গেছেন। তাহলে তো বলতে হয় যে ওই ধরনের কানেকশন ব্যবহার করে তারা এই ব্যাংকগুলো থেকে আবার অন্য দিক থেকে অনেক এর থেকে আরও অনেক বেশি গুণ টাকা তারা নিয়ে গেছেন। সো এটা হলো একটা সাইড। আর দ্বিতীয় হলো যে টাকাটাও আসলো সেটাও কিভাবে খরচ হচ্ছে, এটা তো একটা জনগণের জন্য একটা ফান্ড, তাহলে সেখানে এটার অ্যাকাউন্টেবিলিটি কীভাবে খরচ হবে সেটার জন্য একটা স্বচ্ছ ব্যবস্থা থাকা উচিত। সো আমার মনে হয় যে স্বচ্ছতা, জবাবদিহিতা এটা যদি থাকে আমাদের কালচারের মধ্যে, পলিটিক্যাল কালচারের মধ্যে, তাহলে এইসব নিয়ে প্রশ্ন তোলা এগুলাও কমবে। এবং আমার মনে হয় যে মানুষ যে টাকাটা দিল সেটাও ভালোভাবে ব্যবহার হবে যে কাজের জন্য সেটা যাচ্ছে। কিন্তু আমি একটা দিলাম সুবিধা আদায় করার জন্য অন্যায়, এবং আরও 10 গুণ সুবিধা ওইটা থেকে নিয়ে গেলাম, এইটার থেকে না করাই ভালো এগুলো। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সংকটকাল বাজেট নিয়ে প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান আমাদেরকে শোনাচ্ছেন এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলেন। এটা যুক্ত করতে চাই আমরা আসলে রাজনৈতিক সদিচ্ছার বিষয়েও আমরা কথা শুনতে চাই। আমরা ইস্পারি মির্জাপুর শুভরাত্রিতে সংকটকালের বাজেট নিয়ে আলোচনার এই মুহূর্তে বিরতি নিচ্ছি। বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবারও সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারকে নিয়ে ফিরে আসছি শেষ মুহূর্তের আলোচনার জন্য। আমরা শেষ বিরতি নিচ্ছি। প্রদর্শক, ইস্পারি মির্জাপুর শুভরাত্রিতে আমরা সংকটকালের বাজেট নিয়ে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারের সাথে। তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা শেষ মুহূর্তে আবার আলোচনায় এসেছি। স্যার, বাজেটটা এমন একটা বিষয় যে এটা একটা অপরটার সাথে পরিপূরক। আমরা দেশি বিদেশি কি চুক্তি করেছি, আমরা জ্বালানি খাতে কি সুবিধা দিতে পেরেছি, আমরা জ্বালানি খাতে লুটপাট করেছি কিনা, ব্যাংকিং খাতে লুটপাট করেছি কিনা, সব কিছু কিন্তু বাজেটের যে রাজস্ব আহরণ প্রক্রিয়ার মধ্যে, কর্মসংস্থানের মধ্যে, ব্যবসাবন্ধ পরিবেশের মধ্যে সেখানে আমরা দেখতে পাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বিষয় যেটি এখন তুমুলভাবে আলোচনা হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা শেষ মুহূর্তের অল্প কিছুদিন একটা চুক্তি হয়েছে এবং সেই চুক্তিটা আসলে কতখানি বাস্তবসম্মত হচ্ছে, সেই চুক্তির কারণের জন্য আমাদের ভবিষ্যতে আমি জানি না সেই চুক্তিটি কি স্থগিত করা বা বাতিল করার কতখানি আমাদের সুযোগ রয়েছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ অল্প কয়েকদিন আগে যে চুক্তি, সেই চুক্তির আপনার বিশ্লেষণ কি? না, দেখুন, এই চুক্তিটা তো স্বাক্ষর হয়েছে হলো আমাদের নির্বাচনের 3 দিন আগে। এটা 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটা স্বাক্ষর করা হয়, যেখানে জানা কথা ছিল যে 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন হবে এবং তার 1 সপ্তাহ 8 দিনের মাথায় আমাদের একটা সরকারও আমরা পেয়েছি 17 তারিখে। তাহলে এই চুক্তিটা কেন নির্বাচনের 3 দিন আগে করার এতটা তাড়াহুড়া কেন ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রকে কি বোঝানো যেত না যে এই চুক্তি তো বাস্তবায়ন করতে হবে হলো নবনির্বাচিত সরকারকে, তাহলে এটা তাদের জন্য আমরা রেখে যাই, তারা তারপর পর্যালোচনা করে তারপরে তারা চুক্তি স্বাক্ষর করবেন। এটা হলো এক। দ্বিতীয় হলো যে আর কয়েকটা দিন অপেক্ষা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ তাদের সুপ্রিম কোর্টই তো এইটাকে বাতিল করে দিয়েছে। সুতরাং এর পরবর্তীতে তো আর কেউ এই ধরনের চুক্তি এগ্রিমেন্ট রেসিপ্রোকাল তো করে নাই, আর এই রেসিপ্রোকাল ট্রেড যে এগ্রিমেন্ট এটা তো করে নাই। আর চুক্তির বিভিন্ন যেসব শর্ত যেগুলো আছে, দেখেন শুরুটাই তো হয়েছে যে
আমাদের জন্য যে প্রযোজ্য কর তার উপরে বলা হলো যে আমরা 37% আরও অতিরিক্ত কর আরোপ করব। এটা তো বিশ্ব বাণিজ্য সংস্থার যে মানে নিয়ম কানুন আছে এটার একেবারেই এটা ব্যত্যয়। শুল্ক তো আছে, সেইটার উপরে আবার অতিরিক্ত শুল্ক, তার কারণ হলো যে তার দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি আছে। তো দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি তো ইউরোপিয়ান ইউনিয়নের আমাদের সাথে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে তাদের যে বাণিজ্য ঘাটতি তার 3 গুণ। এখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে আমরাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাবো, আমি যদি এখন চীনকে বলি যে তোমার সাথে তো আমার বিরাট একটা বাণিজ্য ঘাটতি $20 বিলিয়ন মতো, ভারতকে যদি বলি তোমার সাথে তো আমার বিরাট একটা বাণিজ্য ঘাটতি $9 বিলিয়ন মতো, তো আমি তোমার উপরে তাহলে অতিরিক্ত শুল্ক আরোপ করি, হ্যাঁ, তো এটা তো কোনো একটা মানে যুক্তির কথা হয় না, তাহলে তো বিশ্ব বাণিজ্য ব্যবস্থাটাই ভেঙে পড়বে। হ্যাঁ, সো এটা হলো একটা। তারপরে দেখা যাচ্ছে যে এটাকে 37% প্রথমে বসানো হয়েছিল, এটাকে আমরা অনেক কিছু দিয়ে টিয়ে আমরা 19-এ আনলাম। হ্যাঁ, তো তার মানে আমার যে গড় 15%, তার উপরে আরও 19%, হ্যাঁ, তার মানে 34% শুল্ক আমি যখন রপ্তানি করব আমদানিকারককে ওখানে দিতে হবে। হ্যাঁ, আর আমাকে কি বলা হলো, আমাকে বলা হলো যে 4,500 পণ্য এটাকে শূন্য শুল্ক করতে হবে ইমিডিয়েটলি, আর বাকিগুলো 5 থেকে 10 মানে 10 বছরের মধ্যে 326টা পণ্য ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যে আমদানি করি সবগুলি শূন্য হয়ে যাবে। আমি কোনো ওইটার উপরে কোনো শুল্ক আদায় করতে পারি না। আর যে ওই 326টা বাইরে রাখা হয়েছে এগুলো আমরা তেমন আমদানিই করি না, সো যেগুলো থেকে শুল্ক আমি আদায় করি সবগুলো ওখানে ঢুকানো হয়েছে। তাহলে এইটা একটা। তারপরে সেখানে আরও অন্যান্য শর্ত, আমি এমন কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি করতে পারবো না যে নাকি স্টেট ওন্ড, তার নন মার্কেট ইকোনমি, তার মানে আমি যদি চীনের সাথে একটা কোনো কিছু করতে চাই তাহলে আমি সেটা করতে পারবো না। তারপরে হলো প্রকিউরমেন্ট, আমাকে এটা কিনতে হবে 7 লাখ টন করে 5 বছরে 35 লক্ষ টন আমার গম কিনতে হবে, এই তারপরে বোয়িং কিনতে হবে, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন শর্তাবলী যেগুলো নাকি আমাদের বাজার অর্থনীতির কথা যারা বলে তারাই আবার আমাদেরকে বলতেছে যে তুমি বাজার অর্থনীতির নিয়ম কানুন বাদ দিয়ে আমার কাছ থেকে যাও। এটা তো আমার ব্যক্তি খাতেই বেশিরভাগ এটা আমদানি করে, তো সেই যদি সস্তায় পায় সে আনবে যেখানে সস্তা সেখান থেকে। তো এইখানে যে বাধ্যবাধকতা এগুলো যে ওখানে যে জুড়ে দেওয়া হয়েছে এগুলো অবশ্যই আমার মনে হয় যে আবার এখন যেহেতু সুপ্রিম কোর্টই এইগুলোকে বাতিল করে দিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্ট, এখন একটা আলাপ আলোচনার সুযোগ আছে। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় একক, আমাদের বৃহত্তম আমাদের কিন্তু বাজার, এবং এটা অনেক বড় একটা বাজার। এই দেশের সাথে ঝগড়া করার দরকার নেই আমার, কিন্তু আমার এই এখন যেহেতু একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমার মনে হয় যে এই আলোচনাগুলো, আমাদের তো একটা টিকফা প্ল্যাটফর্মও আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তো আমাদের এগুলো আলাপ আলোচনাগুলি করা উচিত। চুক্তির যেসব জায়গাগুলোতে আমাদের কনসার্ন আছে সেগুলো আমাদের বলা উচিত, আমাদের কোন জায়গাগুলোতে অসুবিধা আছে সেটা বলা উচিত, এবং একই সাথে এটাও বলতে হয় যে চুক্তিতে অনেকগুলি হয়তো কমপ্লায়েন্সের বিষয়গুলো আছে, হ্যাঁ, যেমন মেধাস্বত্ব আইনের প্রয়োগ করতে হবে, প্রোটোকল বিভিন্ন আছে আন্তর্জাতিক, ওগুলো সাইন করতে হবে, এগুলো আমাদের নিজেদের করা দরকার। আমার যদি মেধাস্বত্ব আইন যদি আমি করি, আমার তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে আমার সুবিধা হবে। আমি যদি বিভিন্ন স্ট্যান্ডার্ডের মান্যতাগুলি যদি আমি এখানে যদি নিশ্চিত করি, তাহলে আমার বাইরের বিনিয়োগকারী সে আমার এখানে আসবে। সুতরাং সেইগুলো নিয়ে তো আমাদের নিজের কারণেই আমাদের করা দরকার। কিন্তু এই যে আরও অন্যান্য যেসব শর্তগুলি আছে যে আমার সব কিছু, আমার আমদানি শুল্ক শূন্য করতে হবে, আর আমারটা 15%-এর জায়গায় 34%। এখনই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যে রপ্তানি করি এইটার উপরে প্রায় 14,000 কোটি টাকার মতো আমদানি শুল্ক বসে। হ্যাঁ, এইটা হয়ে যাবে প্রায় $3 বিলিয়ন মতো, তার মানে এটা প্রায় 30,000 কোটি টাকার মতো সেটার উপরে শুল্ক বসবে। আমার রপ্তানির উপরে শুল্ক 14,000 কোটি টাকার জায়গায় 30,000 কোটি টাকা বসবে, আর আমি এখানে শূন্য শুল্ক করে দিব সবগুলোকে। সো এই বিষয়গুলো ঠিকভাবে পর্যালোচনা করা হয়েছে কিনা, যারা সাইন করেছেন তারা এগুলো, এই জন্য নন ডিসক্লোজার ক্লজ করা হয়েছিল যে এটা নাকি এমনই গোপনীয় যে এটা কারোর সাথে এটা আর করা যাবে না। ওই যেই অল্প কয়েকজন সেখানে আলোচনা করে শুধুমাত্র তারা, আর
কিন্তু আপনি যদি এই 32 পৃষ্ঠার এই মূল ডকুমেন্ট এবং এটার পেছনে যে হাজার হাজার পৃষ্ঠার ওই যে শুল্ক কোনটা কমানো হবে, কি করা হবে, কখন করা হবে, এটা বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশাল টিম, লিগ্যাল এক্সপার্ট থেকে শুরু করে অর্থনীতিবিদ শুরু করে ট্রেড এক্সপার্ট শুরু করে তারা এটার পিছনে কাজ করেছে। মনে হচ্ছে যে তারা এটাকে প্রস্তুত করে দিয়েছে আর আমাদেরকে বলেছে যে তোমরা এই 4 জনই কিন্তু খালি এগুলো জানবা, আর কাউকে এগুলো শেয়ার করার দরকার নেই। আমার তো মনে হয় যে অবশ্যই এখন নতুন সরকার আসছেন, তাদেরই তো এখন, এবং বলা হয়েছে যে 60 দিনের মধ্যে এগুলো নোটিফিকেশন করে তারপরে এটা বাস্তবায়িত হবে। তো এখন আমাদের একটা সুযোগ আছে এখন এগুলোর বাস্তব অভিজ্ঞতা কি এবং সেগুলো নিয়ে তারপরে আলাপ আলোচনা করার। আমার মনে হয় যে এনগেজ থাকাটাই ভালো, ডিপ্লোমেসির মাধ্যমে করাটাই আমাদের জন্য ভালো। হ্যাঁ, এটাই ভালো, কারণ এটা আমাদের বড় বাজার এবং আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বড় বাজার, আমাদের এখানে বড় বিনিয়োগকারী, এটা একটা আমাদের সম্ভাবনাময়, আমাদের একটা অর্থনৈতিক একটা পার্টনার। তো তার সাথে তো আমার ঝগড়াঝাটিতে যাওয়ার তো দরকার, কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে একটা ঝগড়ার পরিবেশ আমরা এমন একটা জিনিস করলাম যে এটা একটা বড় ধরনের বিতর্কে জন্ম দিয়েছে এবং এটাকে কোনোভাবেই আনচ্যালেঞ্জভাবে এটা যেতে দেওয়ার কোনো কারণ আমি দেখি না। স্যার, একেবারে শেষ 1-1.5 মিনিটের আলোচনার মধ্যে আমরা সংকটকালের বাজেটের কথা বলছি। এখন জ্বালানি নিরাপত্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সংকটকালের বাজেটে জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত করা বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাজেটে বরাদ্দ রাখা, সেই জায়গাটাকে আপনি কি? আমার মনে হয় যে একটা তো হলো যে আমাদের যথেষ্ট সেখানে অর্থায়ন রাখতে হবে, যাতে করে আমাদের এই যদি আমাদের ক্রয়, আমার তো বেশিরভাগই আমাদের এটা আমদানি করতে হয়, সেটা যাতে আমাদের অর্থায়নটা থাকে। 1, 2 নম্বর যেটা, সেটা হলো যে আমাদের অর্থায়ন রাখতে হবে যাতে করে আমরা আমাদের যেসব সংস্থা এই ড্রিলিং ইত্যাদির সাথে জড়িত বা বিডিং ইত্যাদির সাথে জড়িত, তারা যাতে তাদের কাজগুলো ঠিকমতো করতে পারে, এইটা একটা। আর আরেকটা যেটা, সেটা হলো যে এখন দেখেন এই যে পাকিস্তানে কয়েক বছর আগেও এই যে তাদের সোলার তেমন কিছু ছিল না, এখন তাদের 20-30% কিন্তু এখন সোলারে কভার করতেছে। এটা একটা আশ্চর্য। আর ভারতের তো মানে প্রশ্নই নাই। তা আমাদের এখানে যেমন আমাদের বিজিএমএ যেমন একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, তারা যে সার্ভিসটা দেয় তাদের মেম্বারদের, তারা বলছে যে আমরা তোমাদের ওই সার্ভিস চার্জ করবো না যদি তুমি সোলার প্যানেল তুমি যদি ব্যবহার করো। হ্যাঁ, আমাদের বিজিএম এর প্রেসিডেন্ট ওই দিন বলছিলেন যে ওনার কত 20 না কত মেগাওয়াট তিনি তার রুফটপ দিয়ে কভার করেন এবং তার যা দরকার হয় সেটার একটা বড় পার্সেন্টেজ কিন্তু এইটা থেকে আসতেছে। তো এটার সাথে ফিসকাল প্রণোদনার একটা ব্যাপার আছে। আজকাল কিন্তু টেকনোলজি অনেক সস্তা হয়ে গেছে, বিশেষত চাইনিজ টেকনোলজিটা অনেক সাশ্রয়ীভাবে এটা করা যায়। সো আমাদের বিভিন্নভাবে এটাকে কিন্তু উৎসাহিত করতে হবে এবং এইটার প্রয়োজনীয়তা আরও বাড়বে, কারণ বাইরে কিন্তু ওই যে কার্বন নিঃসরণের উপরে ট্যাক্স বসানো শুরু করেছে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের এটা একটা কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। সো আমি যদি সেখানে তৈরি পোশাক বিক্রি করতে যাই, তাহলে তৈরি পোশাক তৈরি করতে গেলে যদি আমার যদি কার্বন এমিশন হয় তাহলে ট্যাক্স বসানো হবে। সো এইসব বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমাদের এখানে রাজস্ব প্রণোদনা যাতে আমরা দিতে পারি সেটাও আমাদের এখানে রাখতে হবে। শুধুমাত্র অর্থায়ন করলে হবে না, যাতে করে আমরা সাশ্রয়ীভাবে আমরা জ্বালানি নিরাপত্তাটা করতে পারি। খালি জ্বালানি নিরাপত্তা না, সাশ্রয়ীভাবে এবং যত আমরা কার্বন ফুটপ্রিন্ট কম রেখে করতে পারি, এটার জন্য আমার রাজস্ব প্রণোদনা খুবই ইম্পর্ট্যান্ট হবে। দর্শক, শেষ মুহূর্তের আলোচনায় আমরা আসলে জ্বালানি নিরাপত্তার উপর একেবারে গুরুত্ব সহকারে বুঝলাম। তবে একটা বিষয়, সেটি হচ্ছে বাজেট বাস্তবায়নের জন্য একটা সুশাসন দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার। এবং আমরা বিগত শাসন আমলের অভিজ্ঞতার কথা স্যার বলেছেন, সেই অভিজ্ঞতাকে আমরা সামনে রেখে আমাদেরকে যাতে আমরা এই সংকটকালের বাজেটের কথা আর কখনো বলতে না হয় বা ভবিষ্যতে বলতে না হয়, সেরকম একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা আশা করব যে আসন্ন যে বাজেট, সেই বাজেটটি সরকার অত্যন্ত মুন্সিয়ানার সাথে যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সাধারণ মানুষ, কামার, কৃষক, কুমার, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, রিক্সাকুলাররা রয়েছে, তাদের মধ্যে কোনো অভিঘাত তৈরি না হয়, তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে না দেয়। যে সন্তানটি স্কুলে পাঠাচ্ছে তার পিতামাতা যাতে সে তার স্কুলের খরচ বহন করতে পারে, বাসা ভাড়া দিতে পারে, এই ধরনের অস্বস্তিকর পরিবেশ যাতে তৈরি না হয়, সেরকম একটা মুন্সিয়ানার বাজেট নিশ্চয়ই সরকার প্রণয়ন করবার প্রচেষ্টা করছেন। আমরা সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। প্রফেসর ডক্টর মোস্তাফিজুর স্যার, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠানে থেকে আজকের এই বাজেট পর্যালোচনায় আমাদেরকে সমৃদ্ধ ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা ইস্পানি মির্জা শুভরাত্রির পক্ষ থেকে আমাদের আবারও
শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমরা আপনাদেরকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।